আলোচনা করব মীন রাশির রেবতী নক্ষত্র নিয়ে। মীন রাশির রেবতী নক্ষত্রের যে অশুভ সময় সেটি আমি এখানে উল্লেখ করেছি, অর্থাৎ অশুভ সময় হচ্ছে 8 থেকে 15 এপ্রিল এই সময়টা, এবং 23 থেকে 25 এপ্রিল এই সময়টা। কেন এটা অশুভ সময়? এর কারণ হচ্ছে এই সময়ে চন্দ্র যে ঘরে অবস্থান করবে সেটা হচ্ছে মীন রাশির রেবতী নক্ষত্র সাপেক্ষে নেগেটিভ ঘর। তো সেখানে দেখা যাচ্ছে যে ষষ্ঠ ঘর, অর্থাৎ যে সিংহের ঘর, সেই সিংহের ঘরে যদি চন্দ্র অবস্থান করে তাহলে সেখানে যে নক্ষত্রগুলো থাকবে সেই নক্ষত্রগুলো নেগেটিভ। এবং অষ্টম ঘর হচ্ছে তুলার ঘর, সেখানে যে নক্ষত্র সেই নক্ষত্রগুলোই কিন্তু আবার রয়েছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরও নেগেটিভ ঘর। সুতরাং দেখা যাচ্ছে যে চন্দ্র যে যে দিনে এই সমস্ত ঘরে অবস্থান করবে সেই সমস্ত দিনগুলো নেগেটিভ হয়ে যাবে এবং এই সময়ে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে। তো রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, বুধ এই ঘরে গিয়ে আবার নিঃস্ত হয়, কিন্তু সেখানে শুক্র অবস্থান করার কারণে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। কিন্তু বিপরীত ধর্মী গ্রহ অবস্থান করার কারণে, বিশেষত সেখানে রবি অবস্থান করছে এবং ষষ্ঠপতি রবি সবচেয়ে নেগেটিভ এখানে। তো সেই অবস্থান করার কারণে রেবতী নক্ষত্রের জন্য সেটা শুভ হলো না। অর্থাৎ যতদিন পর্যন্ত রবি এখানে থাকবে, অর্থাৎ চৈত্র মাস ব্যাপী রবি এখানে থাকবে। তো সেই ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট সংগ্রাম সংঘর্ষের ভিতর দিয়ে যেতে হবে রেবতী নক্ষত্রকে। এবং অষ্টম ঘরে যদি খেয়াল করি, অষ্টম ঘরের অধিপতি শুক্র, সে তুঙ্গি হয়েছে এবং শুক্র আবার তৃতীয়পতি অষ্টমপতি, অর্থাৎ বিশেষ কোনো শুভ গ্রহ কিন্তু শুক্র না। রেবতী নক্ষত্রের জন্য বিশেষ কোনো শুভ গ্রহ না। তো শুক্র সেখানে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে শুক্র কিন্তু এখানে খুব একটা ভালো ফল দিতে পারছে না। এরপরে দ্বাদশ ঘরের অধিপতি শনি, সে যদিও একাদশ ঘরের অধিপতি, তো সেও এখানে রয়েছে। সুতরাং শনি একটা নেগেটিভ গ্রহ, রবি একটা নেগেটিভ গ্রহ, শুক্রও একটা নেগেটিভ গ্রহ। আবার এই তিনজনের মধ্যেও আবার নেগেটিভিটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ রবির সাথে শনির এবং শুক্রের দুঃসম্পর্ক। এই যে একটা মানে প্রবলেম, এই প্রবলেমটাই মূলত এখানে রেবতী নক্ষত্রকে একটা নেগেটিভিটির দিকে নিয়ে যেতে পারে। এবং যেহেতু এটা মস্তিষ্কের ঘরে বসে আছে, সুতরাং মস্তিষ্কগত দিক থেকে প্রবলেমে পড়তে পারে রেবতী নক্ষত্র। এখন মস্তিষ্ক আমাদের চলে বুদ্ধিমত্তা দিয়ে, সুতরাং বুদ্ধিমত্তার ঘর একটু খেয়াল করব। পঞ্চম ঘর হচ্ছে কর্কট, এবং কর্কটে মঙ্গল নিঃস্ত হয়। এই মঙ্গল নবমপতি এবং দ্বিতীয়পতি, সে বসে আছে পঞ্চমে। এপ্রিলের 2 তারিখে এখানে ঢুকছে মঙ্গল, এবং মঙ্গল এই ঘরটা এখানে নিঃস্ত হয়ে যাচ্ছে। তো মঙ্গল মস্তিষ্কের ঘরে বসে মাথা গরম করাবে। তার মানে রেবতী নক্ষত্র এইটা লিখে রাখতে পারে যে এই মাসে তাদের মাথা গরম হবেই হবে। মাথা গরম করার জন্য যে গ্রহগুলো দরকার, অর্থাৎ সবচেয়ে বেশি মাথা গরম করা হচ্ছে রবি এবং মঙ্গল। তো রবি এখানে দেখা যাচ্ছে যে তাপের কারক, এবং সেখানে শনি এবং রাহুও রয়েছে। সুতরাং এইটা যে উদ্দীপ্ত করে দেওয়া, মানে মস্তিষ্কে যে কোনো একটা চিন্তাকে উদ্দীপ্ত করে দেওয়া, সেই কাজটা কিন্তু হবে এই সময়ে। এবং এখানে বুধও রয়েছে। তার মানে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে স্নায়বিক যে অ্যাটাক, অর্থাৎ জাতক জাতিকারা মানসিকভাবে নানান প্রভাব ফেস করবে এবং সেই প্রভাবে পড়ে তাদের মাথা গরম হয়ে যাবে। সুতরাং যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু এই সময়ে মস্তিষ্কের সাথে সম্পর্কিত যে কোনো রোগব্যাধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং প্রাণের ঝুঁকিও কিন্তু রয়েছে। আমি যে টাইমটা বলে দিলাম অশুভ সময়, 8 থেকে 15, 23 থেকে 25, এই টাইমটা কিন্তু খুবই অশুভ সময় হিসেবে বিবেচিত হচ্ছে এই ক্ষেত্রে। এবং কাল সর্পযোগ আপনারা জানেন 1 তারিখ থেকে 10 তারিখ এই সময়ে কাল সর্পযোগ বিদ্যমান রয়েছে। তো সেই ক্ষেত্রে 8 তারিখ থেকে 15 তারিখ, যেখানে আমি নেগেটিভিটির কথা বললাম, তার মানে 8 তারিখ থেকে যে 10 তারিখ, যেহেতু কাল সর্পযোগের কিছু অংশ এখানে পড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি যদি 8 থেকে 10 এই যে দুটো দিন কিন্তু আপনার জন্য আরও বেশি নেগেটিভ হয়ে গেল এই সাপেক্ষে। সুতরাং আপনি আপনার স্বাস্থ্যগত ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আপনি এই সময়ে মোক্ষ জ্ঞান লাভ করতে বলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ কোনো কর্মই আপনার নিজের না। আপনি মারা গেলে কেউ আপনার সাথে মারা যাবে না, এইটা যদি আপনি বোঝেন তাহলে আপনার কোনো কিছুতেই রাগ করার কোনো কারণই নেই। কারণ আপনি রাগ করেন কেন?
আপনার মেজাজটা গরম হবে কেন? গরম হতে পারে এই কারণে যে আপনি রেগে যাচ্ছেন এই কারণে যে আপনার ইচ্ছা মতো কেউ চলছে না বা আপনার স্বার্থে আঘাত লাগছে। এখন আপনার বেঁচে থাকার জন্য তো খুব বেশি জিনিস প্রয়োজন হয় না। আপনি আগেও যা খাওয়া দাওয়া করতেন এখনও তাই করেন, হয়তো চাহিদা সামান্য বেড়েছে, কিন্তু আপনি মূলত ফ্যামিলি এর সাথে রিলেটেড থাকার কারণে আপনার মাথায় সবসময় তাদের দায়িত্বটা রয়েছে। সেই দায়িত্বের কারণেই মূলত আপনি কিন্তু এরকম আচরণ করেন। এখন যদি আপনি এই চিন্তাটা বাদ দেন যে আমি একা এবং আমাকে একাই মারা যেতে হবে, আলটিমেটলি সব কিছু আমার একাই ভোগ করতে হবে, এই চিন্তাটা যদি সবসময় আপনার থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আপনার হবে না। মনে করেন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানটা লোকজন এসে ভেঙে ফেলছে, আপনার কিন্তু মেজাজ খারাপ করার কোনো কারণ নেই বা আপনার রেগে যাওয়ার কোনো কারণ নেই, আপনার প্রতিরোধ করারও কোনো কারণ নেই। কারণ এই প্রতিষ্ঠানটা তৈরি করেছে কারা? এই মানুষই তৈরি করেছে, আবার তারাই ভেঙে ফেলছে। আপনার তো চাকরি চলে যাচ্ছে না, আপনার চাকরি তো আছে, আপনি অন্য জায়গায় চাকরি করবেন। ওই চাকরি তো আপনার চলে যায়নি, আপনি এই প্রতিষ্ঠান যদি ভেঙে ফেলে বদলি হয়ে অন্য জায়গায় গিয়ে আপনি সেখানে চাকরি করবেন, তার মানে আপনার চাকরি চলে যায়নি। তাহলে ওই মুহূর্তে আপনার রাগ করার তো কোনো কারণ নেই। তারা ভেঙেছে, তারা গঠন করবে। এই যে মানে সব কিছুকে ছেড়ে দিয়ে সব কিছুতে মেজাজ ঠান্ডা রাখা, এটা খুব দরকার হবে মীন রাশির রেবতী নক্ষত্রের জন্য, খুব দরকার হবে এটা। কারণ এটা বুধের নক্ষত্র এবং বুধ এই ঘরে নিচস্থ হয়, কিন্তু শুক্রের দ্বারা যে বুধ তেজ পাবে সেটা পাচ্ছে না। কারণ এই শুক্র ভালো কোনো ঘরের অধিপতি না। শুক্র এখানে অষ্টমপতি এবং তৃতীয়পতি। অষ্টমপতির ঘর তো নেগেটিভ ঘর, সেই ঘরের অধিপতি বুধকে কি ধরনের শক্তি দেবে? হয়তো নেগেটিভ পরিস্থিতি থেকে মানে নেগেটিভ পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য যে শক্তি সেইটা দিতে পারে, কিন্তু এর চেয়ে বিশেষ কিছু তো এখান থেকে দেখা যাচ্ছে না। আর আরেকটা বিষয় হলো যে বুধ রবির সাথে ভালো ফল দেয়, কিন্তু বুধ রবির সাথে কি ভালো ফল দিবে? এখানে বুধ রবির সাথে কি ভালো ফল দিবে আপনারা বলেন? কারণ এখানে ষষ্ঠপতি রবি, সে তো ষষ্ঠপতি, সে তো নেগেটিভ ঘরের অধিপতি, সুতরাং সে বুধের সাথে কিন্তু খুব বেশি ভালো ফল দিতে পারছে না। সুতরাং এটা একটা নেগেটিভ ইফেক্ট সৃষ্টি করেছে। এবং শনির কথা বলি, সে হচ্ছে দ্বাদশপতি, সে বুধের সাথে কেমন ফল দেবে? এখানে বুধের সাথে থেকে শনি যেহেতু সংকীর্ণ করায় এবং বুধ যেহেতু হিসাবের কাজ করে বা হিসাব নিয়ে ভালো কাজ করতে পারে, সুতরাং শনি এই ক্ষেত্রে শুধুমাত্র ব্যয় নিয়ন্ত্রণ বা করা কি বলে, যে কোনো কিছুতে সব কিছুর নিয়ন্ত্রণ নিয়ে আসা, ব্যয়ের ক্ষেত্রে বিশেষ করে নিয়ন্ত্রণ নিয়ে আসা এবং মিতব্যয়ী আচরণ করার যে সুযোগ বা চিন্তা, এইটা দিতে পারে। এর বেশি কিন্তু শনি দিবে না। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এই যে গ্রহগুলো যারা বুধের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করে তারা কিন্তু তাকে হেল্প করতে পারছে না। রবি, তারপরে শনি, শুক্র, এরা কেউই তাকে ওইভাবে হেল্প করছে না। তাহলে তারা যদি হেল্প না করে তাহলে এখানে বাকি থাকলো কে? রাহু বুধের সাথে কেমন আচরণ করে? রাহু বুধের সাথে তেমনই আচরণ করে যেমনটা বুধের পরিস্থিতি থাকে। বুধ এখানে কারোর দ্বারা হেল্প পাচ্ছে না, তার মানে বুধ এখানে অসহায়। তার মানে রাহু এখানে বুধকে ভালো ফল দিবে না এই মুহূর্তে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এই সময় রেবতী নক্ষত্রের সময়টা কিন্তু খুব বেশি ভালো না, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। তার মানে আমি যে দিনগুলো অশুভ সময় লিখলাম 8 থেকে 15 এবং 23 থেকে 25, এই টাইমটা হচ্ছে রেবতী নক্ষত্রের জন্য অশুভ সময়। কিন্তু বাকি যে দিনগুলো সেগুলো কি শুভ সময়? না, সেগুলো মধ্যম শুভ। একেবারে শুভ সময় আমি বলবো না যে একেবারে শুভ সময়, কারণ এই একেবারে শুভ সময় কিন্তু আসলে রেবতী নক্ষত্রের জন্য এই সময়ে না, এটা বুঝতে হবে। এবং আরেকটা কথা, একই সাথে কিন্তু সাড়ে সাতিও শুরু হয়েছে। আপনারা জানেন যে শনি এখানে প্রবেশ করেছে, সাড়ে সাতি শুরু হয়েছে। যাদের চন্দ্র এই মিনে আছে তাদের সাড়ে সাতি শুরু হলো। তো সাড়ে সাতির প্রভাব তার মানে কিন্তু এই শুরুতেই এর আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এটা তো আরও বেশি প্রভাব বেড়ে গেল যখন শনি এখানেই প্রবেশ করলো, তখন তো এর প্রভাবটা আরও বেড়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে রেবতী নক্ষত্র আসলে একটা খারাপ সময়ের দিকে যাচ্ছে, রেবতী নক্ষত্রের কষ্টটা বৃদ্ধি পাচ্ছে। এটা আপনারা যারা রেবতী নক্ষত্রে আছেন তারা খুব ভালোই জানেন, তারা বুঝতে পারছেন। এবং আমি তো আপনাদের রাশিফল দেখে বুঝতে পারছি, গ্রহ নক্ষত্রের পজিশন থেকে বুঝতে পারছি যে আপনারা আসলে কষ্টে আছেন এবং একটু খারাপ সময়ের দিকে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে তাহলে হেল্পটা করবে কে, এটা একটু বলি। এবার হেল্প করবে হচ্ছে আপনাদের লগ্নপতি তৃতীয়পতির সাথে ঘর বিনিময় করে এই যে বৃহস্পতি আপনাদের মূলত হেল্প করবে। সেখানে প্রচেষ্টার ঘরে বসে প্রচেষ্টা বল বৃদ্ধি করবে এবং প্রচেষ্টার মাধ্যমে আপনাকে উঠানোর চেষ্টা করবে। অর্থাৎ আপনি যদি আপনার জ্ঞান বুদ্ধি
বিবেচনা বোধ জাগ্রত রাখেন এবং আপনি যদি নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি এই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবেন। এই মোকাবেলা করার জন্য আপনার যে জ্ঞান দরকার সেই জ্ঞান বৃহস্পতি আপনাকে দিবে। এইটা যদি আপনার সাথে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এই ছাড়া যারা জ্ঞানের চর্চা করে না বা জ্ঞানকে যারা সহায়ক শক্তি হিসেবে নিচ্ছে না তারা বিপদে অবশ্যই পড়বে। এটা আপনি লিখে রাখতে পারেন যে তারা বিপদে পড়বে। তো পঞ্চম ঘরে মঙ্গল আছে, মঙ্গল আপনাকে অ্যাগ্রেসিভ করে তুলবে, আপনার মাথা গরম করে তুলবে, আপনার ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে করবে, মানে আপনাকে ত্বরান্বিত করবে বা আপনাকে এগিয়ে দিবে মানুষের সামনে। দেখা যাবে যে আপনি ভুল জায়গায় ভুল কথা বলে পরবর্তীতে পড়েছেন আর এক বিপদে। এই সময় কিন্তু অনেকের চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তো আমি এক এক করে আপনাদের বলবো। তার মানে আপনাদের স্বাস্থ্য কিন্তু ঝুঁকিপূর্ণ, এই সময় আপনাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এই সময়ে মূলত এই যে আমি যখন কথা বলছি অর্থাৎ মার্চ মাসের মধ্য সময় থেকে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে পুরো এপ্রিল মাস এই সময়টা আপনাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এই রোগগুলো মূলত বা সমস্যাগুলো মূলত হবে স্নায়বিক অ্যাটাক, অর্থাৎ আপনার যদি স্নায়ু দুর্বল থাকে তাহলে আপনি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এবং যাদের মস্তিষ্ক দুর্বল বা যাদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু এই সময় বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। এটা আপনারা খুব সতর্কতার সাথে নেবেন এই বিষয়টাকে। এরপরে কর্ম নিয়ে বলবো। কর্মভাগ্য দেখা যাচ্ছে যে আপনার দশম ঘরে কিন্তু বিশেষ কোনো গ্রহ নেই। দশমপতি বৃহস্পতি তৃতীয় আছে। তার মানে এই সময়ে আপনি যদি হাতের কাজে ভালো থাকেন, অর্থাৎ আপনার যদি হাত যশ থাকে বা আপনি কোনো কোনো কাজ করেন, বিশেষ কোনো চাকরি না, সেটা হচ্ছে আপনার নিজস্ব কোনো মানে আপনি উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আপনি নিজস্ব কোনো কিছু করেন, তো সেই ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। এবং যারা নিজের প্রচেষ্টা বলে কোনো কিছু করতে চাইবে এই ক্ষেত্রে তারা ভালো করবে এবং তাদের বিভিন্ন রকমের আইডিয়া তাদেরকে হেল্প করবে। কারণ আপনার যে মস্তিষ্কের ঘর সেখানে নানান ধরনের গ্রহ থাকার কারণে আপনার নানান আইডিয়া আপনার ভিতরে খেলবে। বিশেষ করে কম্পিউটার বা মোবাইল সংক্রান্ত বিষয় অনেক ভালো করবে তারা। এবং যারা বিশেষত যারা কনসালটেন্সিতে আছে তারাও কিন্তু অনেক ভালো করবে। এরপরে দেখা যাচ্ছে যে আয়ের ভাগ্যের ঘরে গ্রহ দেখা যাচ্ছে মঙ্গলের দৃষ্টি। তো মঙ্গল এখানে যেহেতু আপনার নবমপতি এবং দ্বিতীয়পতি, সুতরাং আপনার আয় ভাগ্য ভালো থাকবে। তবে মঙ্গল যেহেতু ওখানে নিঃস্বস্ত আছে, আয় ভাগ্য তাদেরই ভালো যারা এই আয়টাকে পজিটিভলি কাজে লাগাবে। পজিটিভলি বলতে মানে আপনার যে সময়, এই সময়ে কিন্তু নানান গ্রহ আপনার রাশিতে বা লগ্নে রয়েছে। এই গ্রহগুলো আপনাকে নানা রকম প্রতিকূল পরিস্থিতিতেও তো ফেলবে। সেই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনি প্রচুর আয় করবেন। কারণ মঙ্গলের আয় অনেক, মঙ্গল কাড়ি টাকা দিয়ে থাকে, মঙ্গলের আয়ের কোনো ধরাবাধা কোনো নাই। তো সুতরাং মঙ্গল আয় দিচ্ছে মানে আপনি প্রচুর আয় করবেন। তো কারা প্রচুর আয় করবে? কারণ নিচস্থ মঙ্গল আয় দিচ্ছে মানে প্রচুর আয়, ঢেউয়ের মতন প্রচুর আয়। এখন সেই আয়টা সবাই কিন্তু না, কেউ কেউ অর্থকষ্টে ভুগবে। এইখানে কাজী নজরুল ইসলামের মঙ্গল এখানে ছিল, তিনি কিন্তু দুঃখু মিয়া ছিলেন, নামই হয়ে গেছিল দুঃখু মিয়া, অর্থাৎ জীবনে এত দুঃখ পেয়েছেন, এত পীড়া পেয়েছেন। তার মানে এখানে মঙ্গল থেকে যদি আপনার একাদশে দৃষ্টি দেয় সেটা কিন্তু আপনার জন্য মানে দারিদ্র যোগও সৃষ্টি করতে পারে, আবার বড় ধরনের অর্থযোগও সৃষ্টি করতে পারে। আর বিশেষত এই যে আপনার 7.5 সময়, সেই সময়ে তো আপনার অর্থকষ্ট থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েইছে। এরপরে কথা বলবো প্রেম আর বিবাহ নিয়ে। যাদের প্রেম ভাগ্য সম্পর্কে ভাবছেন তাদের আমি পঞ্চমে যাব। পঞ্চমে দেখতে পাচ্ছি মঙ্গল আছে এবং সপ্তমে কেতু আছে। সুতরাং এই সময়ে যাদের রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে এগিয়ে যেতে চাচ্ছিলেন তাদের রিলেশনে ঝামেলা আছে এবং রিলেশন সংক্রান্ত বিষয়টা সামনের দিকে এগোনো কষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে যে এর পরিণতিটা অনিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ আপনাদের রিলেশন সম্পর্কিত বিষয়ে যে ভাগ্য সেটা কিন্তু শুভ না। এরপরে দেখতে পাচ্ছি বিবাহ ঘরে কেতু বসে আছে, অর্থাৎ বিবাহিত জীবনে আপনারা এই সময়ে ভালো নেই, অসুখী আছেন এবং এই বিবাহিত জীবন নিয়ে আপনারা বেশ চিন্তিত এবং সংসারে অশান্তির কারণে আপনারা অনেকেই বিচ্ছেদের দিকে যাবেন কিনা এরকম ভাবছেন। অর্থাৎ এই বিষয়টাও কিন্তু নেগেটিভ রয়ে গেল। অর্থাৎ প্রেম বিবাহ টোটালি এই সময় নেগেটিভ। এই সময় সন্তান ধারণের যে বিষয়টা সেটাও কিন্তু নেগেটিভ, কারণ হচ্ছে এই সময়ে শুক্র দুষ্ট গ্রহযুক্ত রয়েছে এবং এই কারণে এই সময় সন্তান ধারণ করলে সেই সন্তান ভালো হবে না এবং সেই সন্তানটা মানে বিকলাঙ্গ হওয়া বা থার্ড জেন্ডার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়টাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সন্তান ধারণ তো করাই যাবে না এই সময়ে। আর যদি কারো সন্তান হয়ে যায় এই সময়ে তাহলে সেটা অশুভ। এই জন্যই বলছি কারণ এই সময় রবি এবং শনি একত্রে আছে। সুতরাং রবি শনি যদি একত্রে থাকে তাহলে সেটা আবার শুভ ফল দেয় না, সেটা পিতৃহানি যোগ সৃষ্টি করে। এই জন্য আমি বলবো যে মার্চের 14-15 তারিখ পর্যন্ত এখানে দেখা যাবে যে
রবি আর শনি একত্রে আছে, এই সময় যদি কারোর সন্তান জন্ম হয়ে থাকে তাহলে তার সমস্যা আছে, তার হরোস্কোপে তার সন্তানের সমস্যা হবে এবং তার পিতারও পিতৃহানি যোগ সৃষ্টি হয়ে গেল। ওইদিকে আবার এপ্রিল মাসের দিকেও দেখা যাবে যে শনি এবং রবি একত্র হয়ে যাবে এবং নানান গ্রহযুক্ত থাকবে, সেটাও একটা নেগেটিভিটির ভিতর দিয়ে রয়েছে। এবং এই সময় যাদের জন্ম হবে তারা দুর্ভাগ্য যোগ নিয়ে জন্মাবে। সুতরাং এই সময় সন্তান জন্ম হওয়া মোটেই শুভ না। তবুও আপনারা দেখবেন যে অনেক সন্তান এই সময়েই জন্মাবে। এটা সন্তান হওয়ার জন্য একটা সময়, কিন্তু শুভ সময় না। এরপরে বলবো বিদেশ গমন নিয়ে। বিদেশ গমনের ঘরে গ্রহ দেখা যাচ্ছে কিনা একটু দেখি। এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, সুতরাং বিদেশ গমন ভাগ্য শুভ রয়েছে। অর্থাৎ অনেকেই চেষ্টা করবে বাড়ি থেকে দূরে চলে যাওয়া। বাড়ি থেকে দূরে যাওয়ার চেষ্টা এই জন্যই করবে, কারণ হচ্ছে বিদেশ ভাগ্যটা এই সময় শুভ এবং বিদেশের ঘরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সুতরাং এই ভাগ্যটা খুব ভালো থাকলে এবং দৈব ভাগ্য বা প্রাপ্তি ভাগ্য অত্যন্ত শুভ আছে এবং উচ্চ শিক্ষার যে ভাগ্য সেইটাও শুভ। এই কারণে এই বিষয়টা জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে। এরপরে লটারি ভাগ্য এবং ভাগ্য উচ্চশিক্ষা বললাম, তাহলে এইগুলো সব শুভ রয়েছে। এবং মামলার বিষয়ে একটু বলি। মামলার ঘরের অধিপতি রবি যেহেতু লগ্নে ঢুকেছে বা রাশিতে ঢুকেছে, তার মানে এই সময়ে মামলা মোকদ্দমায় আপনি ঝামেলা পোহাবেন এবং এই বিষয়ে সমাধানের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমার মনে হচ্ছে। তবে মঙ্গল যেহেতু আপনার বুদ্ধিমত্তার ঘরে ঢুকেছে এবং সেখানে নিঃস্বস্ত, তার মানে এই সময় আপনি এই বিষয়ক পীড়া লাভ করবেন। অর্থাৎ জমি জমা বা মামলা সংক্রান্ত বা যে কোনো বিষয়ে মামলা বা আইনি ঝামেলা এগুলো আপনার ফেস করার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনার কোনো কনসালট্যান্টের সাথে কথা বলে খুব সাবধানে এগোতে হবে, না হলে এখান থেকে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এরপর সন্তান নিয়ে বলবো। সন্তানের ঘরে মঙ্গল রয়েছে, তার মানে সন্তানরা, যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে এই সন্তানরা আপনার সাথে এই সময় ভালো আচরণ করবে না, বিরূপ আচরণ করবে এবং সন্তানের কাছ থেকে আপনি মনের কষ্ট পাবেন। তো এই মানসিক কষ্টকে আপনি আরও বড় করে তুলবেন এবং এই মানসিক কষ্টের কারণে পরবর্তীতে আপনার হার্টের সমস্যা বা মস্তিষ্কের সমস্যা এগুলো দেখা যাবে। পরবর্তীতে এরই প্রভাবে আবার হজমের সমস্যাগুলোও কিন্তু প্রবল হয়ে উঠবে। তার মানে এই সমস্যাগুলো কিন্তু সমস্যাগুলো বাড়ছে, অর্থাৎ মামলা সংক্রান্ত সমস্যা বাড়ছে। এদিকে সন্তান ভাগ্য আপনাকে বললাম যে সন্তান থেকে এই সময় আপনার পীড়া লাভের সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া নিয়ে কথা বলার দরকার। আমি এর আগেই বলেছিলাম রাশিফলে যে মার্চ মাসের যে 15 তারিখ, সেই 15 তারিখ থেকে অশুভ সময় শুরু হচ্ছে আবহাওয়াজনিত বিষয়ে এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এবং ঘূর্ণিঝড় বা বন্যা এই ধরনের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা দেখবেন যে হঠাৎ করে তাপের কিন্তু উঠানামা হবে, তাপ বাড়বে কমবে এবং এইগুলোই নানা রকম প্রাকৃতিক দুর্যোগের দিকে নিয়ে যাবে। এবং সামাজিক বিষয়ে যদি আমি কথা বলি তাহলে দেখা যাবে যে এই সময়ে ধর্ষণ বেড়ে যাবে, শ্লীলতাহানি বেড়ে যাবে, সম্মানহানি বেড়ে যাবে এবং উচ্চ পদে যারা আছে তাদের অনেকেরই কিন্তু পতন হবে, আবার কারোর নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে উঠে যাবে। এরকম নানান বিষয় আপনি দেখতে পাবেন এই সময় হবে এগুলো, কারণ হচ্ছে রাহু এবং শনি রবির সাথে আছে, তো এই জন্য এই ঘটনাগুলো ঘটতে দেখা যাবে। এরপরে ফাড়া নিয়ে কথা বলবো। এই সময় কিন্তু মানে শুধু আপনার জন্যই এই সময়টা যে ফাড়ার সময় তা কিন্তু না, অনেক ব্যক্তি রয়েছে বা অনেক রাশির মানুষ রয়েছে যারা এই ফাড়াটা ফেস করবে, কারণ এই সময়টা অত্যন্ত কঠিন একটা সময়। এই সময়ে মানে আপনার জন্য 7.5 চলছে, তার জন্য আপনি হয়তো মরতে মরতে বেঁচে গেলেন এরকম হয়তো আপনি দেখবেন, কিন্তু অন্যদের জন্য, যাদের জন্য এই ঘরটা, আপনার তো একটা লগ্ন ঘর, কিন্তু অন্যদের জন্য কারো এটা অষ্টম ঘর, কারো ষষ্ঠ ঘর, কারো দ্বাদশ ঘর, এটা তখন তার বিপদটাও কিন্তু কম না আপনার চাইতে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা একটা নেগেটিভিটি সৃষ্টি করে রেখেছে। এই টাইমটা যতক্ষণ না কাটছে ততক্ষণ পর্যন্ত আমাদের খুব সাবধানে এগিয়ে যেতে হবে। এবং সবশেষে বলবো গৃহিণী ও বয়স্কদের সময় কেমন যাবে। যারা গৃহে আছে তাদের গৃহের অধিপতি বুধ যেহেতু লগ্নে বা রাশিতে আছে, সুতরাং গৃহে এই সময় নানান লোকের আগমন হবে, দেখা যাবে যে অতিথিদের আগমনটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে আপনি মানে সেটা সামলাতে গিয়ে হিমশিম খেতে পারেন, এই সম্ভাবনা থাকলো। এবং বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনারা দেখবেন যে নানা রকম সাড়া পাচ্ছেন, নেতিবাচক ইতিবাচক নানান ধরনের সাড়া পাবেন। এই ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনার প্রভাবিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তাদেরকে আপনি এড়িয়ে চলবেন কি তাদের গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, আমি কেবল জানিয়ে রাখলাম। বয়স্কদের কথা বলবো। বয়স্করা
যেহেতু বুধ নিঃস্ত আছে এবং লগ্নে বা রাশিতে রয়েছে, সুতরাং কোনো প্রকার নেতিবাচক চিন্তা যদি আপনি করেন তাহলে সেটাই আপনার সাথে ঘটবে। অতএব আপনি কোনো প্রকার নেতিবাচক চিন্তা করবেন না, সবসময় ইতিবাচক থাকুন, মেডিটেশন প্রাণায়াম করুন এবং ধর্মীয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকুন। তবে গোঁড়ামির সাথে না, ধর্মীয় বিষয়ের সাথে আমি বলতে বোঝাচ্ছি যে মানবতার সাথে থাকুন। তো আমি আপনাদের সাজেস্ট করব এই সময় যদি আপনাদের মন খারাপ মন খারাপ থাকবে, আমি আপনাদেরকে মহাভারত সাজেস্ট করব যে আপনারা পারলে মহাভারতটা একটু নিয়মিত দেখবেন। মহাভারতই একমাত্র আমি পেয়েছি যেটা দেখলে আমাদের মনটা সমস্ত চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওইটার ভিতরে নিবদ্ধ হয়ে পড়ে। তো আমি আপনাকে সমস্ত প্রকারে জাগতিক যে মোহ আছে সব কিছু ত্যাগ করতে হবে, করে আপনি এই মহাভারতটা যদি একটু পারেন সময় সময় আপনার যখন মন খারাপ থাকবে তখনই দেখবেন, তাহলে দেখবেন মনটা খুব ভালো লাগবে এবং আপনার চিন্তা ফ্রেশ থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি নেগেটিভ চিন্তা না করবেন আপনার সাথে কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, কারণ বুধ এখানে রয়েছে। বুধ বুদ্ধিমত্তার গ্রহ। বুধ যদি আপনার হেল্প করে তাহলে আপনি যে কোনো প্রকার প্রতিকূল পরিস্থিতি নিজের বুদ্ধি বলে কিন্তু এড়িয়ে যেতেও পারেন। আর আরেকটা কথা যে আপনি কখনোই নেগেটিভ চিন্তা করবেন না। নেগেটিভ চিন্তা করলে নেগেটিভটাই হবে, পজিটিভ চিন্তা করলে পজিটিভটাই হবে। কারণ আপনার লগ্নে বা রাশিতে যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত কন্ট্রাডিকশন তৈরি করতে পারে। এটা তো সবাই বলবে, যার কাছেই আপনি যাবেন প্রত্যেকেই বলবে এটা কন্ট্রাডিকশন তৈরি করতে পারে। আমি বলবো চিন্তাশূন্য হয়ে যান। চিন্তাশূন্য হওয়ার জন্য মহাভারতকে সাজেস্ট করলাম। আমি নিজেও মহাভারতই দেখি, আপনাদেরকেও বলবো দেখেন, এর ফল হাতে নাতে পাবেন। আমি কোনো রত্ন পাথর তাবিজ কবচ বা কোনো মন্ত্র কোনো কিছু সাজেস্ট করব না। আমি যেহেতু বলবো আপনি মহাভারত দেখেন, এইটাই আপনার জীবনে যত রকমের সমাধান এনে দেবে এবং জ্ঞান উৎপন্ন করবে। আমরা যেভাবে নদীতে স্নান করতে গেলে আমাদের সারা শরীরে ভিজে যায়, ঠিক একইভাবে এক মহাভারতই আছে যা সমস্ত কিছু আপনার পূরণ করে দিতে পারে। কখন পূরণ হয়ে গেল আপনি নিজেও জানবেন না, কিছুই শিখছেন না, কিন্তু আপনি যে শিখছেন সেটা আপনি নিজেও জানেন না। অর্থাৎ কিছু না, আমি যে শিখছি সেটা আমিই জানি না। এইটাই তো আসল জানা, এইটাই তো আসল জ্ঞান, যে কখন প্রবেশ করেছে আমি জানতেই পারিনি, কখন আমরা ঘুমিয়ে যাই যেভাবে আমরা জানতে পারি না, ঠিক একইভাবে জ্ঞান কখন প্রবেশ করেছে জানতে পারিনি। এই জন্যই মহাভারতকে আমার সাজেস্ট করা। তো ঠিক আছে, আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন, আর কোন কোন বিষয় বাদ পড়লো বা সামনে কোনটা নিয়ে আলোচনা করা যায় সেটা অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত রাখবো। ধন্যবাদ সবাইকে।